এরপরে কি হয়, প্রত্যেক 2 থেকে 5 বছর কিংবা 7 বছর অন্তর কি হয় না, 7 বছর অন্তর কিন্তু এল নিনো দেখা দেয়। এল নিনো বলতে কি, মে থেকে জুন মাসের মধ্যে পৃথিবীতে 61% সম্ভাবনা আছে সুপার এল নিনো গঠনের। না আসে, বিভিন্ন কলকারখানা ঠিকমতো হবে না, বিভিন্ন প্রোডাকশন ঠিকমতো হবে না, জিডিপি কমে যাবে। এবং এই সময় কি হয়, সরকারের জল, তারপরে বরফ। চলুন আজকে আমরা সুপার এল নিনো সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই। এটা আমরা ধাপে ধাপে বুঝে নেব। প্রথমে আমাকে কি দেখতে হবে, আমরা এই ম্যাপের দিকে তাকাবো। এদিকে আমরা কি দেখতে পাচ্ছি, দক্ষিণ আমেরিকা, এদিকে আছে অস্ট্রেলিয়া এবং সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন কান্ট্রি। জেনারেলি কি হয়, জেনারেলি দক্ষিণ আমেরিকা থেকে অস্ট্রেলিয়া বা সাউথ ইস্ট এশিয়ার দিকে বেশিরভাগ সময় আয়নবায়ু বা যেটাকে আমরা ট্রেড উইন্ড বলি, সেই ট্রেড উইন্ডটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে কিন্তু বয়ে যায়। এবার আমরা সবাই জানি, যেহেতু এখানে নিরক্ষরেখা আছে, তার এই যে বায়ুটা থাকে, এই বায়ুটা কিন্তু নর্মালি গরম বায়ু। ওকে, এবার বায়ু যখন পূর্ব থেকে পশ্চিম দিকে বয়ে যায়, তখন কি হয় না, তখন এই নিচে থেকে, অর্থাৎ আমাদের এই কুমেরু থেকে একটা ঠান্ডা স্রোত, যেটার নাম হচ্ছে পেরু স্রোত বা হাম্বল স্রোত, সেটা কি করে, সেটা আস্তে আস্তে এই ওপর দিকে উঠে যায়। কেন উপরে উঠে যায়, কারণ এই গরম জলটা দক্ষিণ আমেরিকা থেকে আস্তে আস্তে অস্ট্রেলিয়ার দিকে চলে যায়। তার জন্য এই জলটা নিচে থেকে ওপরের দিকে উঠে এইখানে যে ঘাটতি হচ্ছে, এই ঘাটতিটা পূরণ করে। যেহেতু জলটা নিচে থেকে ওপরে ওঠে, তাই এটাকে কি বলে, আপ ওয়েলিং। এবার দেখুন এখানে কি হয়, যখন এই গরম জলটা পূর্ব থেকে পশ্চিম দিকে অস্ট্রেলিয়ায় যায়, এখানে কি কি হয়, গরম জল আস্তে আস্তে ওপর দিকে বাষ্পীভবন হয়ে বাষ্প আকার আস্তে আস্তে ওপর দিকে উঠতে থাকে। এবং আমরা সবাই জানি, যত উপরে ওঠে তত কি হয়, বায়ু ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার ফলে এখানে মেঘ তৈরি হয় এবং মেঘ থেকে এখানে কিন্তু বৃষ্টিপাত হয়। এই নর্মালি আর কি হয়, জেনারেলি সাউথ ইস্ট এশিয়া এবং অস্ট্রেলিয়ায় কিন্তু বৃষ্টিপাত হয় এবং আবহাওয়া খুব ঠান্ডা থাকে। এবং এখানে আমাদের ভারতেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হয় এবং আমাদের মৌসুমি বায়ুর ফলে আমাদের কি হয়, ঠিকঠাকভাবে চাষবাস সবই কিন্তু হয়। এবং এখানে কি দেখা যায়, এখানে দেখুন এই ঠান্ডা জল এবং এই গরম জল এখানে মিক্সড হয় বলে এখানে কিন্তু অনেক প্ল্যান্টন জন্মায়, অর্থাৎ ছোট ছোট শ্যাওলা ইত্যাদি জন্মায়। এর ফলে এখানে প্রচুর মৎস্য ক্ষেত্র গড়ে ওঠে এবং পেরু এবং চিলিতে মৎস্য ক্ষেত্রের জন্য কিন্তু বিখ্যাত। এই পেরু চিলিতে এই ঠান্ডা এবং গরম জলের মিশ্রণের জন্য কিন্তু আপনার মৎস্য চাষ খুব ভালো হয়। তাহলে এটিকে হচ্ছে নর্মাল ইয়ার। ওকে, এখানে শক্তিশালী শেডিউল পরিস্থিতি দেখে নিলাম। এরপর চলুন, এরপরে কি হয়, প্রত্যেক 2 থেকে 5 বছর কিংবা 7 বছর অন্তর কি হয় না, 7 বছর অন্তর কিন্তু এল নিনো দেখা দেয়। এল নিনো বলতে কি না, এল নিনো যখন দেখা যাবে তখন কি হয়, এই যে ট্রেড উইন্ডটা প্রবাহিত হচ্ছিল, শক্তিশালী ট্রেড উইন্ডটা, এখানে কিন্তু এই ট্রেড উইন্ডটা বা বাণিজ্য বায়ু কিংবা আয়ন বায়ুটা দুর্বল হয়ে যায়, 1 নাম্বার। 2 নম্বর কি হয়, কখনো কখনো আয়ন বায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়ে যায়। এর ফলে কি হয়, দেখুন এখানে যে গরম জলটা দক্ষিণ আমেরিকা থেকে অস্ট্রেলিয়া বা সাউথ অস্ট্রেলিয়ায় বয়ে যাচ্ছিল, সেটা কিন্তু আর যেতে পারে না। এর ফলে এই নিচে থেকে যে ঠান্ডা জলটা আসছিল ওপরের দিকে, সেই জলটাও কিন্তু নিচে থেকে ওপরের দিকে কিন্তু যেতে পারে না, অর্থাৎ এখানে কোনো আপ ওয়েলিং হয় না, অর্থাৎ নো আপ ওয়েলিং। এবার যেহেতু এখানে গরম জলটা পাস হতে পারে, তাহলে এই প্রশান্ত মহাসাগরের পশ্চিম এবং মধ্যভাগে কিন্তু কি হয়, টোটাল জলটাই কিন্তু সারফেসের যে তাপমাত্রা, সারফেসের তাপমাত্রা কিন্তু জেনারেলি বেড়ে গিয়ে কত হয়, 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। এর ফলে কি হয়, এই প্রশান্ত মহাসাগরের মাঝখানে বিক্ষিপ্ত হয়ে কিন্তু বৃষ্টিপাত হয় এবং এই সময় অস্ট্রেলিয়া খরা দেখা যায় এবং ফরেস্ট ফায়ার দেখা যায়, সাউথ ইস্টে এসে কিন্তু খরা দেখা যায় এবং ভারতেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কম দেখা যায়। ভারতের বিভিন্ন জায়গায় খরা হয় এবং আমাদের চাষবাসের খুব ক্ষতি হয়। এবং এই নো আপওয়েলিং হওয়ার জন্য কিন্তু আমেরিকা, মধ্য এশিয়ায় বৃষ্টি, বন্যা ইত্যাদি হয় এবং পেরু চিলি কিন্তু মৎস্য চাষে ক্ষতি হয়। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো এল নিনো। এল নিনোর সময় কি হচ্ছে, তাহলে প্রশান্ত মহাসাগরের মধ্য এবং পূর্ব অংশের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যাচ্ছে। কিন্তু এই এল নিনো ঘটনাটা কিন্তু প্রত্যেক 2 থেকে 5 বছর কিংবা 7 বছর অন্তর অন্তর হয়। বাট এই এল নিনো তাহলে কি আমাদের জন্য কিন্তু অনেক ক্ষতি করে। ওকে, এরপর চলুন সুপার এল নিনো কি। এই এল নিনো যখন আরও এক্সট্রিম আকারে দেখা দেবে, অর্থাৎ প্রশান্ত মহাসাগরের মধ্যভাগ এবং
যখন পূর্ব অংশের সমুদ্র জলের তাপমাত্রা 2 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যাবে, তখন সেটাকে আমরা কি বলবো সুপার এলনিনো। এ সময় কি হয়, ট্রেড উইন্ড বা বাণিজ্য বায়ু বা আইন বায়ু অতি দুর্বল হয়ে যায়। এর ফলে কিন্তু কোনো আপওয়েলিং দেখা যায় না। এর ফলে কি হবে, এর ফলে এই যে প্রভাবগুলো এলনিনোর ফলে দেখা যাচ্ছিল, এই প্রভাবগুলো কিন্তু আরো শক্তিশালী আকার দেখা যাবে। অর্থাৎ কি, অস্ট্রেলিয়া, সাউথ ইস্ট এশিয়া, ভারত ইত্যাদি জায়গায় কী হবে, খরা প্রচুর পরিমাণে দেখা যাবে, ও তারপরে ফরেস্ট ফায়ার দেখা যাবে, তারপর কি হিট ওয়েভ দেখা যাবে, এবং এখানে আমেরিকা মধ্য এশিয়ায় কিন্তু অতিবৃষ্টি দেখা যাবে, বন্যা দেখা যাবে। এর ফলে কি হবে, প্রচুর পরিমাণে কিন্তু আমাদের সমস্যা দেখা যাবে। এই সুপার এলনিনো যেহেতু অতি আকারে দেখা যায়, তাই এটাকে অনেকে কিন্তু মেগা এলনিনো কিন্তু বলা হয়। চলুন এবার আমরা একটা বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে নিই ব্যাপারটা কি। মনে করুন একটা ঘরে 5 জন আমরা ছড়িয়ে ছিটিয়ে বসে আছি, এবং ওপরে কিন্তু একটা সিলিং ফ্যান খুব জোরে ঘুরছে। তাহলে কি হবে, আমরা নর্মালি সবাই বাতাস পাবো বা হাওয়া পাবো, আমাদের অবস্থা ঠিকঠাকই থাকবে। ঠিক যেমন দেখুন নর্মাল এলনিনো, এখানে সব কিছু ঠিকঠাক আছে, যেখানে বৃষ্টি হওয়ার প্রয়োজন বৃষ্টি হচ্ছে, যেখানে যা কিছু দরকার সেখানে হচ্ছে। যেমন আমরা নর্মাল আকারে ওই 5 জন বসে আছি, ফ্যানটা ঠিকঠাক ঘুরছে, সবাই কিন্তু হাওয়া পাচ্ছি। এবার দেখা গেল হঠাৎ করে ফ্যানটা একটু সমস্যা হলো, তো ফ্যানটা কিন্তু দেখা গেল মাঝারি স্পিডে ঘুরছে কিংবা একটু কম স্পিডে ঘুরছে। তখন কী হবে, আমাদের 5 জন 5 কোণে যেটা বসে আছি, কেউ একটু হাওয়া বেশি পাবে, কেউ কম পাবে, কেউ কিন্তু মাঝারি হবে। অর্থাৎ স্বাভাবিক অবস্থা থেকে কিন্তু অবস্থাটা একটু খারাপ হয়ে যাবে। ঠিক এলনিনোর ক্ষেত্রে ঠিক সেরকম হয়। কি হয়, স্বাভাবিকের থেকে সব কিছু কিন্তু গন্ডগোল হয়। এরপর মনে করুন 3 নম্বর স্টেজে কী হলো, হঠাৎ করে দেখলাম আমাদের যে ফ্যানটা চলছে ফ্যানটা বন্ধ হয়ে গেল। তখন আমরা কি হবে, তখন আমাদের প্রত্যেকে যে 5 জন ছড়িয়ে ছিঁড়েছিলাম, প্রত্যেকে কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম লাগবে এবং আমাদের অবস্থা অস্বাভাবিক পর্যায়ে চলে যাবে। ঠিক যেমন দেখুন সুপার এলনিনো কিন্তু আমাদের অভ্যস্ত হয়ে গিয়েছিল, কিন্তু এলনিনো যখন এক্সট্রিম পর্যায়ে চলে যাবে, তখন সেটাকে আমরা কি বলবো, সুপার এলনিনো বা মেগা এলনিনো। ওকে, আশা করি বাস্তব উদাহরণের সাহায্যে আমরা ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার দেখুন এই যে সুপার এলনিনো, এটা কিন্তু প্রথম কখন দেখা গিয়েছিল, 1877 এবং 78 সালে কিন্তু দেখা গিয়েছিল। চলুন তাহলে এই সময় যে সুপার এলনিনো দেখা গিয়েছিল তার প্রভাব সম্পর্কে জেনে নিই। এই সময় কী হয়েছিল, বিশ্বের টোটাল যে জনসংখ্যা ছিল তার 4% জনসংখ্যা কিন্তু মারা গিয়েছিল। 2 নম্বর কি, ভারতে 2 কোটি, চীনে 2 থেকে 3 কোটি, ব্রাজিলে 20 লক্ষ মানুষ কিন্তু খরাতে মারা গিয়েছিল। মিশর, মরক্কো, ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা, কলম্বিয়া, ভেনেজুয়েলায় কিন্তু বন্যা দেখা গিয়েছিল। এবং এই 1877 সালকে আমেরিকায় বলা হয়েছিল দ্য ইয়ার উইদাউট দ্য উইন্টার। তাহলে বুঝতেই পারছেন আমরা সুপার এলনিনোর প্রভাবটা দেখে নিলাম। এবং এই সেম সুপার এলনিনো কিন্তু আমাদের 2015 এবং 16 সালে কিন্তু বিশ্বে দেখা গিয়েছিল। তখন কী হয়েছিল, গোটা বিশ্বে 40% বৃষ্টিপাত কিন্তু কমে গিয়েছিল, ভারতে 14% বৃষ্টিপাত কমে গিয়েছিল, এক্সট্রিম হিট কিন্তু প্রবাহিত হয়েছিল বা বয়ে গিয়েছিল। এর ফলে মে মাসের 2015 সালে ভারতে 2500 মতো মানুষ এবং পাকিস্তানে 2000 মানুষ কিন্তু মারা গিয়েছিল, এবং প্রচুর পরিমাণে কিন্তু ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছিল। পার্ট 4 আমরা দেখব যে আমেরিকার NOAA সংস্থার মতে 2026 সালের মে থেকে জুন মাসের মধ্যে পৃথিবীতে 61% সম্ভাবনা আছে সুপার এলনিনো গঠনের। এবার চলুন এরপর আমরা দেখে নেব ক্লাইমেট চেঞ্জ সুপার এলনিনো ককটেল দেখে নিই। ব্যাপার কি, বর্তমানে কিন্তু পৃথিবীর এভারেজ বেসলাইন টেম্পারেচার কিন্তু 1.4 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ বর্তমানে আমরা সবাই জানি ক্লাইমেটিক চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং এবং নর্মাল যে এলনিনো হয়, এই প্রভৃতি প্রভাবে কারণে কি হয়, আমাদের বর্তমানে কিন্তু গ্লোবাল এভারেজ বেসলাইন টেম্পারেচার 1.4 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু এরপরে যদি আবার সুপার এলনিনো চলে আসে, তাহলে এই যে এভারেজ 1.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে, সেটার সাথে কিন্তু আরও 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেড়ে যাবে। তখন কি তাপমাত্রা হবে, 2.9 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু আমাদের এভারেজ বেসলাইন টেম্পারেচার হয়ে যাবে পৃথিবীর। এই অতিরিক্ত যে তাপমাত্রা বেড়ে যাবে, এটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে কিন্তু সহ্য করা খুবই কঠিন ব্যাপার। চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। মনে করুন আপনি একটা ঘরে বসে আছেন যেখানে তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে আমি সেই ঘরে আবার আপনাকে একটা রুম হিটার দিয়ে চলে এলাম। তাহলে বুঝতে পারছেন, একে তো 40 সেন্টিগ্রেড তাপমাত্রা, আবার আমি রুম হিটার লাগিয়ে দিলাম, আপনার অবস্থা কী হবে। ঠিক সেরকম আমাদের এই যে সুপার এলনিনো, এটা কিন্তু রুম হিটারের কাজ করছে। একে তো আমরা ক্লাইমেটিক চেঞ্জ, নর্মাল এলনিনো, তারপরে হিট আইল্যান্ড,
ঠিক আছে। তারপরে আমাদের গ্লোবাল ওয়ার্মিং প্রভৃতির কারণে অলরেডি তাপমাত্রা আমাদের 40 ডিগ্রি এভারেজ হয়েই যাচ্ছে মোটামুটিভাবে গোটা বিশ্বে। এবারে সুপার এলনিনো যদি চলে আসে তাহলে ওটা রুম হিটারের কাজ করবে, তখন তাপমাত্রা কিন্তু আরও বেড়ে যাবে। চলুন তাহলে এর প্রভাবটা দেখে নিই। অলরেডি কিন্তু ভারতের IMD 2026 সালে হিট ওয়েভ অ্যালার্ট কিন্তু জারি করে দিয়েছে। আজকে ভারত সরকারের একটা লিস্ট বার করেছে, সেখানে দেখা যাচ্ছে বিশ্বের 100টি উষ্ণতম শহরের মধ্যে ভারতে 98টা শহরে কিন্তু স্থান করে নিয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি দিল্লিতে এখন বর্তমানে 40+ তাপমাত্রা চলছে, ইউপিতে 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চলছে, রাজস্থানে 43 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি তাপমাত্রা চলছে, নাগপুর, ভোপাল, ভুবনেশ্বর এখানে কিন্তু সবই 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু বর্তমান দেখা যাচ্ছে। এবং 2024 সাল ছিল কিন্তু ভারতের সব থেকে উষ্ণতম বছর। কিন্তু ভারতের বৈজ্ঞানিকরা বা বিশ্বের বৈজ্ঞানিকরা বলছে এই রেকর্ড কিন্তু ভারত এই 2026 সালে ভেঙে দেবে। অর্থাৎ 2026 সাল কিন্তু ভারতের সব থেকে উষ্ণতম বছর অলরেডি হতে চলেছে। এবার চলুন আমরা কি দেখে নেব এই ভারতের সুপার এলনিনোর কী কী প্রভাব পড়বে। এক নম্বর হচ্ছে মনসুন সিজন। আমরা সবাই জানি ভারতের কিন্তু ম্যাক্সিমাম বৃষ্টিপাত মৌসুমি সিজনের উপর ডিপেন্ডেবল, কিন্তু এই সুপার এলনিনো আসার ফলে কী হবে, এই মৌসুমি বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কমে যাবে। কি বলছে, নর্থ ওয়েস্ট, সাউথ পেনিনসুলা ছাড়া সমগ্র ভারতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কমে যাবে। 2 নম্বর, এর ফলে কি প্রভাব পড়বে, এগ্রিকালচারে কিন্তু প্রভাব পড়বে। আমরা সবাই জানি 51% এগ্রিকালচার কিন্তু এখনও ভারতের মৌসুমি বৃষ্টির উপর কিন্তু ডিপেন্ডেবল। তাহলে বুঝতেই পারছেন কি সমস্যা হতে চলেছে। তারপর কি হিট ওয়েভ, অলরেডি কিন্তু ইস্ট, নর্থ ওয়েস্ট, সেন্ট্রাল, সাউথ ইস্ট পেনিনসুলার তাপমাত্রা অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছেন বেড়ে চলেছে, এবং এখানে কিন্তু অলরেডি কিন্তু হিট ওয়েভ সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। এবার চলুন আমাদের সাধারণ মানুষের কী কী প্রভাব পড়বে। দেখুন, যখনই তাপমাত্রা বেড়ে যাবে তখন কি হবে, বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। যেই বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে তখন কিন্তু কম ফুড প্রোডাকশন হবে, আর যখনই খাদ্য উৎপাদন কম হয়ে যাবে খাদ্যের দাম কিন্তু বেড়ে যাবে। একটা গবেষণা বলছে এলনিনো ইয়ারে গোটা বিশ্বে 5% পর্যন্ত কিন্তু খাদ্যদ্রব্যের দাম কিন্তু বেড়ে গেছে। এবার সুপার এলনিনো যদি আসে তাহলে কিন্তু সেই খাদ্যদ্রব্যের দাম কিন্তু 9% কিন্তু বেড়ে যাবে। এর ফলে আমাদের মতো যারা সাধারণ মানুষ তারা কিন্তু না খেতে পেয়ে অনাহারে অনেকে মারা যাবে। ওকে, এবার চলুন এরপর আমরা দেখব সরকারি কর্মচারীদের কী সমস্যা হবে না। 2024 সালে একটা রিপোর্ট বলছে ইউপি ইলেকশনের সময় চরম পরিমাণে হিট ওয়েভের কারণে কিন্তু 33 জন কিন্তু মারা গেছে, এবং বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু ইলেকশন চলছে, আমরা অলরেডি 2-3 জনের মৃত্যুর খবর কিন্তু পেয়ে গেছি। এবার চলুন সাধারণ মানুষের মৃত্যু কীভাবে হবে না। এনসিআরবি একটা সংস্থা কি বলছে 2000 থেকে 2020 সালের মধ্যে 20,000-এর বেশি মানুষ, এবং এনডিএমএ কি বলছে 2000 থেকে 2020 সালের মধ্যে 10,000-এর বেশি মানুষ, এবং একটি বেসরকারি সংস্থা বলছে ভারতে প্রতি বছর 1.5 লাখ মানুষ কিন্তু এই হিট ওয়েভের কারণে কিন্তু মারা যায়। এবার চলুন হিট স্ট্রোক বৃদ্ধিজনিত মৃত্যু, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা কি ভাবছি যে আমরা দিনের বেলায় প্রচণ্ড গরমের জন্য আমাদের সমস্যা হবে। দেখুন দিনের বেলায় তো খুব সমস্যা একটা হবে, এটা একদিকে। 2 নম্বর, রাতে যখন আমরা ঘুমাতে যাব তখন কী হবে, রাতেও কিন্তু আমাদের শরীর কিন্তু ঠিকমতো ঠান্ডা হবে না, অর্থাৎ আমাদের বডি কিন্তু এই গরমটাকে রিকভার করতে পারবে না। এর ফলে কী হবে জানেন তো, এর ফলে হিট স্ট্রোক জনিত কিন্তু মৃত্যু বাড়বে। বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে সেই সমস্ত পেশেন্টের কিন্তু খুবই সতর্ক থাকা দরকার, তাদের কিন্তু মৃত্যুর সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। এবার চলুন আমরা যদি একটা ডাটা দেখি 2024 সালে দিল্লিতে বলছে দিনে 1.8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেড়েছিল, কিন্তু সেই রাতেই কিন্তু তাপমাত্রা কত বেড়েছিল 4.4 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু বেড়ে গিয়েছিল। এবং 2024 সালে মে থেকে জুন মাসে দিল্লিতে 24টা এমন রাত্রি ছিল যে রাত্রিতে তাপমাত্রা কিন্তু ছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে। বুঝতেই পারছেন এত তাপমাত্রা বাড়লে আমাদের শরীর কিন্তু সেই তাপমাত্রাকে রিকভার করতে পারবে না, তখন কিন্তু হিট স্ট্রোক জনিত মৃত্যু বাড়বে। এবং এই যে বিশেষ করে শহর অঞ্চলে এই তাপমাত্রা বৃদ্ধির কারণ কি বলুন তো, হিট আইল্যান্ড কনসেপ্ট। হিট আইল্যান্ড কনসেপ্ট মানে কি, আমরা শহর অঞ্চলে দেখছি বিভিন্ন গাছ কেটে আমরা বড় বড় বিল্ডিং তৈরি করছি, বড় বড় কনস্ট্রাকশন করছি, আর এই বড় বড় বিল্ডিং বা কনস্ট্রাকশনগুলো কী করে, দিনের বেলায় প্রচুর পরিমাণে তাপ কিন্তু অ্যাবজর্ব করে, শোষণ করে, এবং রাত্রে কিন্তু কি করে, ওই রাত্রে কিন্তু তাপটা ছেড়ে দেয়, যার জন্য রাতের তাপ কিন্তু বেড়ে যায়। এবং এখানে আর একটা যেটা সমস্যা গরিব মানুষের হবে,
ঠিক আছে, আমরা যারা একটু ধনী শ্রেণীর মানুষ আছে তারা কি করে, তারা কিন্তু এসি লাগিয়ে নেয়। এসি লাগালে কী হবে, ঘর কিন্তু ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমরা এটাও জানি এসির কিন্তু বাইরে থেকে কিন্তু গরম হাওয়া বের হয়। এই গরম হাওয়াটা কিন্তু আশেপাশে যে উষ্ণতা সেটা কিন্তু বাড়িয়ে দেবে। এর ফলে যারা দৈনিক দিনমজুর, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যারা এসি অ্যাফোর্ড করতে পারে না, তাদের তাপমাত্রা বেড়ে যাবে এবং তাদের কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা দেখা যাবে এবং তাদের মধ্যে কিন্তু হিট ওয়েভ জনিত অ্যাট্রাক বা হার্টের সমস্যা দেখা যাবে এবং তারা অনেকেই কিন্তু মারা যাবে। এই হিট ওয়েভের কারণে বা সুপার এলিনোর কারণে কি হবে জানেন, শ্রমিকের মজুরি কিন্তু কমে যাবে। কারণ কি, প্রচণ্ড গরম পড়লে কি শ্রমিকরা কাজে যেতে পারবে না, ফলে তাদের কিন্তু মজুরি কাটা যাবে এবং তাদের দৈনন্দিন জীবনযাপন করা কিন্তু খুবই সমস্যা দেখা যাবে। তো তাই নয়, যে কোনো দেশের কিন্তু জিডিপিও কমে যাবে। তার কারণ কি বলুন তো, যদি শ্রমিক না আসে, বিভিন্ন কলকারখানা ঠিকমতো হবে না, বিভিন্ন প্রোডাকশন ঠিকমতো হবে না, জিডিপি কমে যাবে। এবং এই সময় কী হয়, সরকারের জল, তারপরে বরফ, ঠিক আছে, এই সমস্ত খরচা কিন্তু বেড়ে যায়, যার জন্য দেশের কিন্তু টোটাল আয় কিন্তু কমে যায়। চলুন একটা আমরা রিপোর্ট দেখে নিই না। 2024 সালে বলছে হিট ওয়েভের কারণে ভারতে $194 বিলিয়ন লস হয়েছিল, অর্থাৎ ইনকাম কমে গিয়েছিল। যদি হিট ওয়েভ না থাকতো তাহলে $194 বিলিয়ন কিন্তু ভারত উপার্জন করতে পারতো বা প্রোডাকশন করতে পারতো। এবার চলুন, এবার আমাদের কোশ্চেন, আমরা একটা সাধারণ মানুষ হয়ে এই সুপার এলিনোকে কীভাবে মোকাবেলা করব। এক নম্বর গাছ কাটা কিন্তু আমাদেরকে বন্ধ করতে হবে। একটা রিপোর্ট দেখা যাচ্ছে 2024 সালে ভারতে 18,200 হেক্টর প্রাইমারি ফরেস্টকে কিন্তু কাটা হয়ে গেছে। 2 নম্বর কি বলছে, 2025 সালে গুড়গাঁয়ে কিন্তু 12,300 গাছ কাটা হয়েছে। তাই আমাদেরকে কি করতে হবে, পরিণত গাছ কাটা কিন্তু বন্ধ করতে হবে। এবং আমরা যেখানেই গাছ কাটা দেখব আমরা অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। 2 নম্বর কি, 2 নম্বর যে নতুন গাছ লাগাতে হবে। কারণ কি বলুন তো, আমাদের এই যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু 12 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কমে যেতে পারে একটাই মাত্র কাজ করলে, যদি আমরা গাছ লাগাই। এবার দেখুন, আমাদের কি করতে হবে, একদিকে পরিণত গাছ কাটা বন্ধ করতে হবে আর একদিকে কিন্তু নতুন গাছ লাগাতে হবে। তার কারণ কি বলুন তো, একটা রিপোর্টে দেখা যাচ্ছে আমরা যে পরিমাণ পরিণত গাছ কাটি তার থেকে কিন্তু আমরা কম পরিমাণ কিন্তু নতুন গাছ লাগাই। এবার দেখুন, আপনি নতুন গাছ লাগালে যদি 100 গাছ লাগান, সেই 100 গাছের মধ্যে কিন্তু আপনাকে মোটামুটি 5 থেকে 10টা গাছ কিন্তু বড় হয়, বাকি গাছগুলো কিন্তু এমনিতে বিভিন্ন কারণে মারা যায়। এই 5 থেকে 10টা যে গাছ বড় হয় সেটা কিন্তু সময় লাগবে প্রায় 10 থেকে 15 বছর, অর্থাৎ এটা একটা দীর্ঘ মেয়াদী পরিকল্পনা। তাই একদিকে গাছ কাটা পরিণত বন্ধ করতে হবে এবং অন্যদিকে কিন্তু আমাদেরকে নতুন নতুন গাছ কিন্তু লাগাতে হবে। এবার চলুন, আমাদের কি করতে হবে, দুপুর 12টা থেকে 4টের মধ্যে কিন্তু বাড়ির বাইরে যাওয়া যাবে না। কারণ বুঝতেই পারছেন, এখন বর্তমানে ভারতে কিন্তু বিভিন্ন শহরে সবই 40 থেকে 45 ডিগ্রি তাপমাত্রা চলছে, অর্থাৎ হিটওয়েভ চলছে। 4 নম্বর কি, প্রচুর পরিমাণে কিন্তু আমাদেরকে জল পান করতে হবে। 5 নম্বর কি, ওআরএস কিন্তু আমাদেরকে রেগুলার খেতে হবে কিন্তু, ওকে। আচ্ছা, স্কুলে বাচ্চাদেরকে কি করতে হবে, স্কুলে বাচ্চাদেরকে কিন্তু ওয়াটার বেল দিয়ে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিন্তু জল পান করার কিন্তু তাদেরকে ব্যবস্থা করাতে হবে, ওকে। আচ্ছা, 7 নম্বর কি, আমাদের সোলার প্যানেল কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে, হয় ছাদে ব্যবহার করতে হবে কিংবা ব্যালকনিতে। তার কারণ কি জানেন, 70% বিদ্যুৎ কিন্তু বর্তমানে কয়লা থেকেই আসে, আর যত বেশি আমরা কয়লা পোড়াবো তাপমাত্রা বাড়বে, ঠিক আছে। সেই তাপমাত্রা বাড়লে কিন্তু খুবই সমস্যা। আর আমরা কি করব না, যারা ডেলিভারি বয়, কাজের লোক, তারা যখন আমাদের বাড়িতে আসবে তাদেরকে একটু ঠান্ডা জল খাওয়ার প্রস্তাব দেবো কিংবা তাকে ঠান্ডা জায়গায় একটু রেস্ট নেওয়ার ব্যবস্থা করব। আর কি করতে পারি বলুন তো, দেখুন আমার এখানে এখন 2টো লাইট জ্বলছে, ঠিক আছে, কখনো ফ্যান চলবে। আমাদের অপ্রয়োজনীয় সময় যখন আমাদের লাইট দরকার নেই, লাইটগুলো কিন্তু আমরা বন্ধ রাখতে পারি, ঠিক আছে। কিংবা আমরা আর কি করতে পারি, আমাদের প্রয়োজনে কিন্তু আমরা বিভিন্ন গাড়ি, বাইক এগুলো ব্যবহার করতে পারি। দেখুন আমার প্রয়োজন নেই, গাড়ি বাইক কিন্তু কম ব্যবহার করব। এতে কী হবে জানেন তো, গাড়ি বাইক, ঠিক আছে, কিংবা লাইট এগুলি যদি আমরা কম ব্যবহার করি তাহলে কম পরিমাণে কিন্তু কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমাদের পরিবেশে ছড়াবে। এর ফলে কী হবে, আমাদের তাপমাত্রা কিছুটা হলেও কমবে। আপনি হয়তো ভাবছেন আমি একা যদি গাড়ি কিংবা বাইক না চালাই, লাইট বন্ধ করে দিলে কী এমন হবে, কিন্তু ভাবুন আপনি একা একটা করতে করতে এইভাবে এই ধারণা যদি সবার মধ্যে চলে আসে তাহলে কী হবে বুঝতেই পারছেন। বিন্দু বিন্দু জল নিয়ে কী হয়, সমুদ্র হয়। ঠিক সেরকম একজনের চিন্তাভাবনা যদি আস্তে আস্তে এইভাবে পজিটিভভাবে গ্রো করতে থাকে তাহলে কিন্তু অনেক মানুষের মধ্যে সেটা ছড়িয়ে যাবে এবং সেটা অবশ্যই কিন্তু ফলপ্রসূ হবে। আর কি হবে, আপনাকে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা সতর্কবার্তা জারি করে দিতে হবে।
আর অবশ্যই অবশেষে সরকারের নির্দেশ মেনে কিন্তু আপনাদেরকে চলতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সুপার এলনিনো কি, এলনিনো কি, নর্মাল ইয়ার কি, এবং সুপার এলনিনো বিশ্বে কী প্রভাব ফেলবে, ভারতে কী প্রভাব ফেলবে, এবং আপনার কি কর্তব্য হতে চলেছে এই সুপার এলনিনোকে মোকাবিলা করার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্টে কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। থ্যাংক ইউ।